প্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা। আমি সুনীতি সর্দার, সিনিয়র প্রভাষক পদার্থবিজ্ঞান, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমি আজ তোমাদের উচ্চ মাধ্যমিকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 9 পরমাণু গঠন এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান নিয়ে কিছু আলোচনা করব। সেখান থেকে তোমাদের তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র, তার প্রতিপাদন, তারপরে ক্ষয় ধ্রুবক, অর্ধায়ু, এগুলো নিয়ে একটু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তো চলো আমরা মূল ক্লাসে যাই। আমরা তেজস্ক্রিয় ক্ষয় সূত্র, আমরা জানি তেজস্ক্রিয়তা কি, তেজস্ক্রিয় রশ্মি কি, এগুলো আমাদের জানা আছে। তারপরে একটু আমি তোমাদেরকে বলি, তেজস্ক্রিয় মৌল বা আমাদের কোনগুলাকে বলা হয়, যেসব পরমাণু থেকে আমাদের রশ্মি, যেসব মৌল থেকে কি বলা হচ্ছে যে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, সেই সব মৌলকে বলা হয় কি তেজস্ক্রিয় মৌল। সব মৌল থেকেই কিন্তু তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় না। যেসব মৌলের পারমাণবিক সংখ্যা 82 বা তার থেকে বেশি, সেই সব মৌল থেকেই তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তাহলে যে সকল মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, সেই সকল মৌলকে কি বলা হচ্ছে তেজস্ক্রিয় মৌল বা তেজস্ক্রিয় পদার্থ। ঠিক আছে। আর তেজস্ক্রিয়তা কাকে বলে? তেজস্ক্রিয়তা হচ্ছে যে সকল তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। ঠিক আছে। এখন এখানে ক্ষয় বা ক্ষয় বলতে কি ভাঙন, সেটা কি জিনিস? তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র এটা আবিষ্কার করেন প্রথম আমাদের রাদারফোর্ড এবং শোডিং নামে দুজন বিখ্যাত বিজ্ঞানী 1902 সালে। তারা এই সূত্রটা গাণিতিকভাবে প্রমাণ করেন। তা আমরা তেজস্ক্রিয় ক্ষয়কে দেখে কোন তেজস্ক্রিয় পরমাণু কি হচ্ছে, তেজস্ক্রিয় পরমাণু সংখ্যা, নিউক্লিয়াসের সংখ্যা যখন ভেঙে আমাদের হ্রাস পায়, হ্রাস পেতে থাকে, এই হ্রাস পাওয়াটাকে বলা হয়েছে তেজস্ক্রিয় ক্ষয়। কি বলা হচ্ছে, কোন তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা হ্রাস পেতে যে হ্রাস পায়, এই হ্রাস পেয়ে তখন কি হচ্ছে, তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা কমে যাচ্ছে। এই কমে যাওয়াটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়। তখন এই তেজস্ক্রিয় ক্ষয়ের একটা গাণিতিক সূত্র দুজন বিখ্যাত বিজ্ঞানী রাদারফোর্ড এবং শোডিং আবিষ্কার করেন। তিনি গাণিতিকভাবে কি বললেন? গাণিতিকভাবে বলছেন, যে কোনো মুহূর্তে আমাদের তেজস্ক্রিয় পরমাণু যে ভাঙন, আমাদের সেই ভাঙনের হারটা হবে ওই সময় অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। কি বলা হলো? তেজস্ক্রিয় ক্ষয়ের গাণিতিক সূত্র বা তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটি তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটা কি বলা হচ্ছে, যে কোনো মুহূর্তে ওই সময় অক্ষত পরমাণুর সংখ্যা কি হবে? যে কোনো মুহূর্তে ওই সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা হবে ওই সময়ে কি পরমাণুর ভাঙনের, ওই সময়ে পরমাণুর ভাঙনের সমানুপাতিক। তাহলে আমাদের যদি ধরা হয় প্রারম্ভিক অবস্থায়, ধরা যাক প্রারম্ভিক অবস্থায় বা t=0 এই সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা সংখ্যা n0।
প্রারম্ভিক অবস্থায় বা t0 সময়ে আমাদের অক্ষত পরমাণুর সংখ্যা n নট। তাহলে t সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা কত হচ্ছে n। তাহলে আমাদের প্রথমে কি ছিল n নট পরমাণুর সংখ্যা, t সময় পরে যে আমাদের পরমাণু ভাঙনের ফলে যে পরমাণু অক্ষত থাকছে তার সংখ্যা হচ্ছে n। তাহলে এখন আমরা যদি ক্ষুদ্র dt সময়ে dn সংখ্যক পরমাণু ভাঙে। কি বলছি, ক্ষুদ্র dt সময়ে আমরা ধরে নিচ্ছি কি dn সংখ্যক পরমাণু ভাঙে, তাহলে ভাঙনের হার কি আসবে, ভাঙনের হার হবে কি dn বাই dt। আমাদের dt সময়ে dn সংখ্যক পরমাণু ভেঙেছে, তাহলে ভাঙনের হার হবে কি dn বাই dt। এখন সংজ্ঞানুসারে আমাদের সংজ্ঞানুসারে তেজস্ক্রিয় সূত্রের কি জানি, অনুসারে আমরা লিখতে পারি কি dn ভাঙনের হার, ওই সময়ে ভাঙনের হার হবে কি অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। আমাদের ওই সময় অক্ষত পরমাণু কত ছিল n, তাহলে আমাদের এটার সমানুপাতিক সংজ্ঞানুসারে। ঠিক আছে, তাহলে এটা দেখো এখানে নেগেটিভ কেন দেওয়া হচ্ছে, নেগেটিভ হচ্ছে আমাদের ভাঙার ফলে কি হচ্ছে পরমাণু সংখ্যা হ্রাস পাচ্ছে, হ্রাস বোঝানোর জন্য আমরা এখানে ঋণাত্মক চিহ্ন দিয়ে থাকি। এখন এটাকে আমরা দেখতে পারি কি মাইনাস dn বাই হচ্ছে dt ইকুয়াল টু ল্যামডা n। এই সমান ল্যামডা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবকের নাম, এই নামটা হচ্ছে ক্ষয় ধ্রুবক, আবার বলা হয় কি ক্ষয় ধ্রুবক। এখন এই ক্ষয় ধ্রুবকটাকে আমরা লিখতে পারি, আবার দেখো ক্ষয় ধ্রুবক ল্যামডা ইকুয়াল টু কি লিখতে পারি, যদি আমরা এর পাশে নিয়ে আসি মাইনাস dn বাই হচ্ছে n বাই হচ্ছে কি লিখবো dt বাই হচ্ছে n। তাহলে আমরা ল্যামডা ইকুয়াল টু কি লিখতে পারি মাইনাস dn বাই dt বাই n। আমাদের যদি n ইকুয়াল টু 1 হয়, মানে কি অক্ষত পরমাণু সংখ্যা যদি 1 হয়, তাহলে আমাদের ল্যামডা ধ্রুবক ইকুয়াল টু এটা। তাহলে আমরা সংজ্ঞা ল্যামডা ধ্রুবকের সংজ্ঞা, ক্ষয় ধ্রুবকের সংজ্ঞা কি বলতে পারি, যদি আমাদের একটা পরমাণু ভাঙার সম্ভাবনা একক সময়ে যদি তার ভাঙনের হার এটা করতে কি আসছে, তাহলে দেখো মাইনাস dn বাই হচ্ছে dt, ল্যামডা ইকুয়াল টু কি লিখতে পারি মাইনাস dn বাই dt। তাহলে এটা কি একটা পরমাণু ভাঙনের সম্ভাবনা সমান হচ্ছে ক্ষয় ধ্রুবক, এটা হচ্ছে ক্ষয় ধ্রুবক। এখন আমাদের ক্ষয় ধ্রুবকে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রের প্রতিপাদন করব। প্রতিপাদন কি আমরা সংজ্ঞানুসারে লিখতে পারি কি এটা মাইনাস dn বাই dt ইকুয়াল টু ল্যামডা n, বা আমরা এটা লিখতে পারি
dn by n equal to minus lambda dt। এই সূত্র থেকে আমরা লিখছি, এখান থেকে ওই লাইনটা আমরা লিখতে পারি। এখন ডেরিভেশন হচ্ছে এবারে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। 1 নম্বর সমীকরণ এবার কি 1 নম্বরকে সমাকলন করে পাই, কি পাই? সমাকলন dn by n equal to lambda dt। তাহলে এটাকে কি লিখতে পারি? ln n equal to এটা কি মাইনাস ল্যামডা টি প্লাস একটা সি ধ্রুবক সমাকলন ধ্রুবক। এখানে সি কে সি সমান হচ্ছে সমাকলন ধ্রুবক। সমাকলন এখন সি মান বের করতে হবে। সি মান বের করতে গেলে এটা 2 নম্বর সমীকরণ, যখন t equal to 0 তখন n equal to n0, যখন t equal to 2 তখন n equal to n। এই সমীকরণ এই মান দুয়ে বসিয়ে পাই। দেখো লন আমরা উপরে লিখি, এখান থেকে এগুলো বসছে এখানে ln n equal to minus lambda t plus দেখো এটা কি আসবে? যখন t equal to 0 তখন n equal to আমরা কি যাচ্ছি n নট, যখন t equal to 2 তখন এটা আমাদের t equal to 0 তখন আবার এটা আর এটা তখন কি হয়ে যাবে 0 প্লাস সি। এই মানটা হবে তখন সি, অর্থাৎ সি ইকুয়াল টু কি পেলাম? ln n নট। এই মানটা এবার কি করব? 2 এ বসাবো। সি এর মান বসিয়ে পাই। বসো তখন কি আসছে? ln n equal to minus lambda t plus ln n naught। ln হলো এক পাশে নিয়ে আসলাম n minus ln n naught equal to minus lambda t। এটা কি লিখতে পারি? ln n by n naught equal to minus lambda t। এখন আমরা কি করব? ln উঠাই দেব বাম পাশে। তাহলে কি আসে? ln এর সূত্র অনুসারে লিখতে পারি n by n naught equal to e to the power minus lambda t বা n equal to n naught e to the power minus lambda t। এটাই হচ্ছে ক্ষয়ের সূত্রের প্রতিপাদন। তাহলে আমরা সূত্র কি পেলাম? n equal to n naught e to the power minus lambda t। দেখো আমাদের এই সময় যত এই টি কি আমাদের প্রতিবেদনের সময়, এই টির মান যত বাড়তে থাকবে তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা তত কমতে থাকবে, তত
হ্রাস পেতে থাকবে। এই হ্রাস পাওয়াটা আমাদের এই সূত্রটাকে বলা হয় সূচকীয় সূত্র, মানে আমাদের পরমাণু অক্ষত পরমাণুর সংখ্যা সূচকীয় হারে কমতে থাকবে, সূচকীয় হারে কমতে থাকবে। কেমন দেখো, একটা গ্রাফ থেকে আমরা বলবো এদিকে হচ্ছে টি সময় আর এদিকে হচ্ছে এন অক্ষত পরমাণুর সংখ্যা। তা আমরা যখন টি ইকুয়াল টু 0 সময়, যখন টি ইকুয়াল টু 0 সময় তখন আমার কি এখানে এন নট, তখন গ্রাফটা আমার আস্তে আস্তে এরকম হয়ে যাবে, এই আস্তে আস্তে কমতে কমতে যখন অর্ধেক, ধরো এখানে টি সময়, টি ইকুয়াল টু টি সময় তখন আমাদের অক্ষত পরমাণুর সংখ্যা কত হবে? এন নট বাই 2। এখানে অক্ষত পরমাণুর সংখ্যা আসবে কত? এন নট, মানে এখানে যা থাকবে তার অর্ধেক। ঠিক টি ইকুয়াল টু 2t সময়, আমার 2t সময়ে এই জায়গায় টি ইকুয়াল টু 2t সময় বৃদ্ধি পাচ্ছে, তখন অক্ষত পরমাণুর সংখ্যা কেমন আসবে? তখন আসবে এই পরমাণুর অর্ধেক, মানে এন নট বাই 2/2, মানে কত? এই জায়গায় তখন আসবে 2t সময়ে, তখন আসবে এন নট বাই হচ্ছে 4। এরপরে আবার সময় অতিবাহিত হয়েছে, এই সময় থেকে যখন এখানে আসলো তখন টি ইকুয়াল টু 3t, তখন আমাদের এখানে অক্ষত পরমাণুর সংখ্যা কত আসবে? এন ইকুয়াল টু এন নট বাই 4 এর অর্ধেক, মানে এর অর্ধেক, তাহলে কি আসছে? এন নট বাই হচ্ছে 8। এভাবে আমাদের অক্ষত পরমাণুর সংখ্যা এভাবে চলতে থাকবে, সময় যত বাড়বে আমাদের অক্ষত পরমাণুর সংখ্যা পরিমাণ তত কমতে থাকবে। চলো, এই কারণে এই সূত্রটাকে বলা হয়েছে সূচকীয় সূত্র। এই সূত্রটাকে বলা হয়েছে সূচকীয় সূত্র, মানে সূচকীয় হারে আমাদের তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা হ্রাস পেতে থাকে, তাই সূচকীয় সূত্র বলা হয়। এখন দেখো, আমরা ক্ষয় ধ্রুবক পেয়েছি, এখন অর্ধেয় কাকে বলে? আমাদের অর্ধেয়, দেখো আমাদের এখানে কি কোনো 0 সময়ে কি ছিল? অক্ষত পরমাণুর সংখ্যা এর নট। আমাদের কখন যে অর্ধেক হচ্ছে এই অক্ষত পরমাণুর সংখ্যা? টি সময়, এই সময় যে পরমাণুর অক্ষত পরমাণুর সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। এখানে আমাদের অক্ষত পরমাণুর সংখ্যা কত? আগে ছিল যা তার অর্ধেক হয়ে যাচ্ছে। তাইলে অর্ধায়ু বলতে আমরা সেই সময়টাকে বলবো যে সময়ে আমাদের মোট তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা অর্ধেক হয়ে যাবে, অক্ষত পরমাণুর সংখ্যা অর্ধেক হবে, সেই সময়টাকেই আমাদেরকে বলা হবে কি? অর্ধায়ু। তাহলে অর্ধায়ু কি? আমাদের যে সময়ে মোট তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা অর্ধেক হয়ে যাবে, ভেঙে অর্ধেক হয়ে যাবে, অর্ধেকে পরিণত হবে, অক্ষত পরমাণুর সংখ্যা অর্ধেক থাকবে, সেটাকে বলা হয়েছে অর্ধায়ু। অর্ধায়ু কোনো কোনো বইতে এরকম বলা হয়, এটাকে অর্ধায়ু করা হয়। সেটাকে আমরা তাহলে কি শিখলাম? তেজস্ক্রিয় ক্ষয় সূত্র, তারপরে হচ্ছে ধ্রুবক তেজস্ক্রিয় ক্ষয়ের প্রতিবেদন, তারপরে অর্ধায়ু করছি। আজ আমরা এই পর্যন্ত শেষ করছি। আগামী দিন এই সূত্রের সাথে অঙ্ক এবং আরো কিছু গড় আয়ু এগুলো নিয়ে আলোচনা করবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।